আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল আয়োজিত হোম স্কুলে আমি ফারজানা আহমেদ তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সঙ্গে গার্হস্থ্য বিজ্ঞান ক্লাসের অধ্যায় 7 এই অধ্যায়টি নিয়ে আলোচনা করব। তোমরা ইতিমধ্যে জেনে গেছো যে আমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাস অনুযায়ী অনলাইন কার্যক্রম চলছে। তো বিষয়টি তো জেনেই গেছো যে আমরা প্রতিদিন তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাস অনুযায়ী নতুন নতুন অধ্যায়ের উপরে গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করছি। আর যে বিষয়গুলো নিয়ে আলোচনা করছি সেই বিষয়ের উপর যে হোমওয়ার্কগুলো দেওয়া হচ্ছে, সেই হোমওয়ার্কের উপর যে নাম্বার তোমাদেরকে দিব, সেই নাম্বার কিন্তু তোমাদের সিটি নাম্বার, ডায়েরি নাম্বার এবং এসবিএ নাম্বার হিসেবে গণ্য করা হবে। সুতরাং এই বিষয়টির গুরুত্ব অনুধাবন করে আমাদেরকে অবশ্যই হোমওয়ার্কগুলো করে স্ব ভবনে প্রতি রবিবার এসে জমা দিয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থীরা, চলো আজকে দেখি আমরা কি বিষয় নিয়ে, কোন অধ্যায় নিয়ে, কোন টপিক নিয়ে আলোচনা করব। বোর্ডের দিকে তাকাও সবাই। আমাদের আজকের আলোচ্য বিষয় সপ্তম অধ্যায়ে জাতিসংঘ সনদ অনুযায়ী শিশুর অধিকার। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সুবিধার জন্য আমি তোমাদের পাঠ্য বইয়ের পৃষ্ঠা নম্বর 60 এই পৃষ্ঠাটা খুলে বসো সবাই। হাতের কাছে বই রাখো, খাতা রাখো, ডায়েরি রাখো, সবাই নিয়ে বসো। 60 নম্বর পৃষ্ঠা, সবাই খুলে বসো। শিশুকে এক কথায় সংজ্ঞায়িত করা বেশ কঠিন। কেন শিশুকে এক কথায় সংজ্ঞায়িত করা বেশ কঠিন? আমরা ছোট যে শিশুটা একদম নবজাতক তাকেও শিশু বলি, আবার যে 4-5 বছরের শিশু তাকেও শিশু বলি, আবার 18 বছরের আগ পর্যন্ত তোমরা যে কিশোর কিশোরী আছো তাদেরকেও আমরা কিন্তু শিশু বলি। জাতিসংঘ শিশু সনদে 18 বছরের নিচে সকলকে শিশু হিসেবে গণ্য করা হয়। আর আমাদের জাতীয় নীতি, আমাদের সরকার কর্তৃক যে জাতীয় নীতি, এই জাতীয় নীতিতে 14 বছরের কম বয়সী ছেলে মেয়েদেরকে শিশু হিসেবে ধরা হয়। তো জাতিসংঘ শিশু সনদ, আমাদের আজকের যে অধ্যায় জাতিসংঘ শিশু সনদ অনুযায়ী শিশুর অধিকার, শিশুদের অধিকার নিশ্চিত করার জন্য জাতিসংঘ একটি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা বা আন্তর্জাতিক বিশ্ব শান্তি সংঘ আমরা জানি। জাতিসংঘ শিশুদের অধিকার নিশ্চিত করার জন্য সর্বসম্মতিক্রমে একটা সনদ স্বীকৃতি দেয় বা সর্বসম্মতিক্রমে একটা সনদ গৃহীত হয়, যেখানে বিশ্বের 193টি দেশের মধ্যে 191টি দেশ কি করেছিল? স্বাক্ষর করেছিল। সেই সনদটাকে বলা হয় বিশ্বব্যাপী মানবাধিকার চুক্তি। যেহেতু সবার সম্মতিক্রমে এটি গৃহীত হয়েছিল। কবে গৃহীত হয়েছিল? প্রিয় শিক্ষার্থীরা, সনগুলো কিন্তু তোমরা অবশ্যই মনে রাখবে। এই যে বই খুলতে বলেছি তোমাদের, দেখো বইতেই আছে শিশুদের অধিকার নিশ্চিত করার জন্য 1989 সালের নভেম্বরে। বইয়ের নিচে এই লাইনগুলোর নিচে অবশ্যই দাগাবে, অবশ্যই আন্ডারলাইন করে রাখবে। এই অধিকার বা এই যে শিশু অধিকার সনদ সর্বসম্মতিক্রমে গৃহীত হয় কবে? 1989 সালের নভেম্বর মাসে। তোমাদের কিন্তু এটি এমসিকিউতে আসবে। আর 1990 সালে এটি আন্তর্জাতিক আইনের একটি অংশবিশেষে পরিণত হয়। তো এই যে ছোট ছোট তথ্যগুলি অবশ্যই এই বিষয়গুলো খেয়াল করবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা তাহলে চলে যাই শিশু অধিকার কি এই বিষয়টি নিয়ে। অতি শৈশবে একটি শিশুর অনেকগুলো চাহিদা থাকে, যে চাহিদাগুলো কিন্তু একটি শিশুর বেড়ে ওঠার জন্য তার একটা অধিকার। তার বিকাশটা যেন স্বাভাবিক হয়, তার বিকাশ যেন নিরাপদ হয়, তার বিকাশ যেন সুষ্ঠুভাবে হয়, এই জন্য এই বিষয়গুলো নিশ্চিত করা একান্ত প্রয়োজনীয়। এই বিষয়গুলোকে শিশুর অধিকার বলা হয়। এর মধ্যে অবশ্যই খাদ্য, বস্ত্র, বাসস্থান এগুলো তো আছেই। শিশুর জন্য নিরাপদ পরিবেশ, শিশুর জন্য ভালোবাসা, এই বিষয়গুলো তো আছে। পাশাপাশি আরও কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে শিশুর অধিকার হিসেবে, যেগুলো জাতিসংঘ স্বীকৃতি দিয়েছে। আমরা দেখি আরও কয়েকটি এই যে অধিকারগুলো, এগুলো এক একটি ধারা, মোট 54টি ধারা আছে শিশু অধিকার সনদে। চলো আমরা দেখি তোমাদের পাঠ্যপুস্তকে যে কয়েকটি ধারা আছে সেগুলো আমরা পর্যায়ক্রমে আলোচনা করব। আজকে আমরা পাঠ 1 থেকে সনদের কয়েকটি ধারা নিয়ে আলোচনা করব। 18 বছর পর্যন্ত শিশুর মর্যাদা, সকল শিশুর সমান অধিকার, শিশু মাত্রই খাদ্য, বস্ত্র, আশ্রয় ও শিক্ষার অধিকার পাবে, সংখ্যালঘু এবং আদিবাসী শিশুর নিজস্ব সংস্কৃতি, ধর্ম এবং ভাষা চর্চার অধিকার থাকবে, জন্মগত ত্রুটি, দুর্ঘটনায় আক্রান্ত ও প্রতিবন্ধী শিশুরাও অন্য শিশুদের মতো সমান অধিকার পাবে। প্রিয় শিক্ষার্থীরা,
অতি শৈশবকাল থেকে একটি শিশুকে যদি আমরা অবহেলা অনাদরে যদি তাকে লালন পালন করি, তাহলে কিন্তু সে স্বাভাবিক পরিবেশে বড় হয়ে উঠবে না, তার মধ্যে হীনমন্যতা কাজ করবে এবং সে কি বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবে। তো এই জন্য আমাদের কি করতে হবে, আমাদেরকে শিশুকে অবশ্যই শিক্ষার ব্যবস্থা করতে হবে, পর্যাপ্ত পুষ্টি, রোগ প্রতিরোধ ব্যবস্থা, এই ব্যবস্থাগুলো তাকে নিশ্চিত করতে হবে। পাশাপাশি তার জীবন যেন বিপন্ন না হয়, এজন্য তাকে সুষ্ঠুভাবে বেড়ে ওঠার পরিবেশ দিতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের যে প্রথম ধারাটা আছে সেখানে 18 বছর পর্যন্ত শিশুর মর্যাদা। জাতিসংঘ তোমাদেরকে শুরুতেই কি বলেছি, 18 বছরের নিচে সকলকে শিশু হিসেবে গণ্য করেছে। এর আগ পর্যন্ত তারা শিশুদেরকে কি বলেছে, সাবালক হিসেবে গণ্য করেছে। ঠিক আছে, এর আগ পর্যন্ত কিন্তু শিশুদেরকে সাবালক হিসেবে অনুমোদন করে যদি 18 বছরের কম বয়স হয়। বর্তমানে পরিসংখ্যান অনুযায়ী বাংলাদেশে, আমাদের দেশে 48% শিশু আছে। কোন কি অনুযায়ী বলো তো, 18 বছরের নিচে এই বয়স অনুযায়ী আমাদের দেশে কত পার্সেন্ট বলেছি, হারটা 48%। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে আমরা দেখব কি আছে, সকল শিশুর সমান অধিকার। সকল শিশু সনদ অনুযায়ী সমান অধিকার ভোগ করবে। শিশুরা বিভিন্ন ধরনের হয়ে থাকে, বিভিন্ন ধরনের অসুবিধাগ্রস্ত শিশু আমরা দেখে থাকি। অনেক সময় শারীরিকভাবে অনেকে জন্মগত ত্রুটি নিয়ে জন্মগ্রহণ করে, অনেকে আবার বিভিন্ন দুর্ঘটনায় আহত হয়ে প্রতিবন্ধিতা আক্রান্ত হয়, অথবা অনেক সময় দেখা যায় পরিবার আশা করছে ছেলে হবে, সেখানে মেয়ে হলে তার প্রতি একটা বৈষম্য সৃষ্টি হয়। এই যে বিষয়গুলো দেখো, লিঙ্গ ছেলে হোক মেয়ে হোক, আমাদেরকে শিশু যেভাবে জন্মগ্রহণ করেছে আমাদেরকে সেভাবেই গ্রহণ করতে হবে। বর্ণ মানে একটা শিশু সাদা হতে পারে, ফর্সা হতে পারে, কালো হতে পারে। সামাজিক একটা চাহিদা থাকে, সমাজের একটা চাহিদা থাকে যে একটা শিশু, সুন্দর শিশু, ফর্সা শিশুকে আমরা সবাই যতটা খুশি হয়ে গ্রহণ করি, একটা কালো বা চেহারায় যদি কোনো অস্বাভাবিকতা নিয়ে জন্মগ্রহণ করে শিশুটাকে সবাই স্বাভাবিকভাবে গ্রহণ করে না। তো এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে অবশ্যই লক্ষ্য করতে হবে। জাতীয়তা বলতে এখানে সে কোন দেশের, সে বিষয়টা নির্ভর করে জাতীয়তা কোন জাতি, হিন্দু হতে পারে, মুসলিম হতে পারে, ধর্ম বিষয়টাও এখানে গুরুত্বপূর্ণ। এই বিষয়গুলো একটা শিশুর ক্ষেত্রে এগুলো কোনো ভেদাভেদ তৈরি করতে পারবে না, এটি সনদের একটি ধারা। দেখো, ধনী গরিব, শারীরিক সামর্থ্য, সকল শিশুর যে শারীরিক সামর্থ্য একরকম হবে তা না, বা সকল শিশুই যে মেধাবী হবে তাও না, সকল শিশুই যে সব কিছু পারবে তাও না। একটা শিশুকে অবশ্যই তার শারীরিক যোগ্যতা অনুযায়ী গ্রহণ করার মানসিকতা পরিবার এবং সমাজে থাকতে হবে। এরপরে যে ধারাটি আছে, শিশু মাত্রই খাদ্য, বস্ত্র, আশ্রয় ও শিক্ষার অধিকার পাবে। এটি তোমাদেরকে আগেই বলেছি। এই বিষয়গুলো একটা শিশুর গুরুত্বপূর্ণ অধিকার। এই বিষয়গুলো নিশ্চিত করতে না পারলে কিন্তু তার বিকাশকে ব্যাহত হবে, বিকাশের প্রক্রিয়াটা ব্যাহত হবে। সংখ্যালঘু এবং আদিবাসী, এই দুটি একটা গুরুত্বপূর্ণ বিষয়। প্রিয় শিক্ষার্থীরা, সংখ্যালঘু বলতে একটা দেশে অনেক ধরনের জাতীয়তা, বা অনেক ধরনের বিভিন্ন বৈশিষ্ট্য অনুযায়ী, যেমন আমাদের দেশে উপজাতিরা আছে, ট্রাইবাল যারা উপজাতিরা কি আমাদের দেশের আমাদের জনসংখ্যারই একটা অংশ। ওদের ভাষা, তাদের আচার আচরণ, তাদের সাংস্কৃতিক বৈশিষ্ট্য, তাদের যে সংস্কৃতি আর সাংস্কৃতিক যে বিভিন্ন আচরণ, সব কিছু কিন্তু আমাদের চেয়ে আলাদা। আমরা বাঙালি, ওরাও বাঙালি, কিন্তু তাদের কিছু নিজস্ব আচার আচরণগত বৈশিষ্ট্য আছে। তাদের পোশাক আশাক, খাদ্যাভ্যাস, তাদের জীবনযাপন ব্যবস্থা, এই বিষয়গুলো কিন্তু আমাদের চেয়ে আলাদা। এই বিষয়গুলোকে নিয়ে তাদের সঙ্গে, বা ওই ধরনের ওই গোত্র থেকে যারা এসেছে, ওরা আমাদের দেশের সংখ্যালঘু জনগোষ্ঠী, ওদেরকে সংখ্যালঘু, তার মানে কি আমরা সংখ্যাগরিষ্ঠ যারা আমাদের দেশে এইরকমই ভিন্ন স্রোতধারায় বেড়ে উঠেছে, তাদেরকে আমরা সংখ্যালঘু বলবো। বা আমরা এটা মুসলিম দেশ, কিন্তু এখানে অনেক অন্য ধর্মেরও লোক আছে, হিন্দু, খ্রিস্টান এরকম আছে, বৌদ্ধ। ওই ধরনের শিশু যারা আছে, ওই ধর্মীয় গোত্রের শিশু যারা আছে, বা ওই উপজাতির শিশু যারা আছে, তারা কিন্তু কোনো ধরনের ভেদাভেদের শিকার হবে না। তাদেরও নিজস্ব সংস্কৃতি, তাদের সাংস্কৃতিক যে আচার আচরণ, তাদের সংস্কৃতি অনুযায়ী তাদের যে বেড়ে ওঠা, তাদের ধর্ম এবং ভাষা চর্চার অধিকার থাকবে। এটা নিয়ে কোনো নিগৃহীত করার কোনো রকম সুযোগ এখানে নেই। এটি শিশু অধিকার সনদের একটি বৈশিষ্ট্য বা একটি ধারা।
এরপরে আছে দেখো প্রিয় শিক্ষার্থীরা, জন্মগত ত্রুটি, দুর্ঘটনার শিকার, আক্রান্ত বা দুর্ঘটনায় আক্রান্ত ও প্রতিবন্ধী শিশুর অধিকার। আমরা এই যে একটু আগে তোমাদেরকে বলেছি সকল শিশুই যে স্বাভাবিকতা নিয়ে জন্মগ্রহণ করবে তা না। একটা শিশু যে অবস্থায় যেভাবে পরিবারের কাছে আসে তাকে কিন্তু ঠিক সেভাবেই গ্রহণ করতে হবে। অথবা যদি পরবর্তীতে কোনো শিশু প্রতিবন্ধকতার শিকার হয়, অনেক সময় ব্যাপকভাবে যদি একটা শিশু নিগৃহীত হয় অথবা মারাত্মক পুষ্টি সমস্যা হয়ে যায়, একটা শিশুর পর্যাপ্ত পুষ্টি না পেলে শিশু মারাত্মক প্রতিবন্ধিতার শিকার হতে পারে, অথবা দুর্ঘটনায় কোনো অঙ্গহানি হলো, বিভিন্ন ধরনের বিভিন্নভাবে শিশুদের আমরা দেখি অনেক সময় শিশুরা সমস্যাগ্রস্ত হয়ে থাকে। যে অবস্থায় শিশুটা যে কোনো পরিস্থিতির শিকার হোক না কেন, তার সঙ্গে কিন্তু আমাদেরকে একটা স্বাভাবিক শিশুর মতোই আচরণ করতে হবে। এরপরে প্রিয় শিক্ষার্থীরা, একটা স্বাভাবিক শিশুকে আমরা যে অধিকারগুলো দিয়ে থাকি, একটা স্বাভাবিক শিশু যেভাবে বড় হয়ে ওঠে, যে পরিবেশে সমস্যাগ্রস্ত শিশু বা শারীরিক প্রতিবন্ধী শিশু বা মানসিক সমস্যাগ্রস্ত শিশু, সেই শিশুটাকে আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে সেই স্বাভাবিকভাবে বেড়ে ওঠার সুযোগ দিতে হবে। এরপরে আমরা যে ধারাটা নিয়ে আলোচনা করব, প্রতিটি শিশুর শিক্ষার অধিকার নিশ্চিত করতে হবে। শিক্ষার অধিকার শিশুর একটি গুরুত্বপূর্ণ অধিকার, আর সেই অধিকার নিশ্চিত করার দায়িত্ব অবশ্যই রাষ্ট্রের। পাশাপাশি কে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এখানে? রাষ্ট্রের পাশাপাশি সমাজ এবং পরিবার। পরিবার তো সর্বাগ্রে সবার প্রথমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। দেখা যায় যে অনেক পরিবারে দারিদ্রতার কারণে বাবা মা হয়তো খুবই গরিব, তারা দেখা যায় শিশুটিকে স্কুলে না পাঠিয়ে নিজেদের সঙ্গে কাজে লাগিয়ে দিচ্ছে, বা বাবার সঙ্গে শিশুটিকে নিয়ে কাজে লাগিয়ে দিচ্ছে, যার ফলে তার কিন্তু আর পড়াশোনা করার সুযোগ থাকে না। আমাদের দেশে বর্তমানে বাংলাদেশ সরকার বিভিন্ন ধরনের উপবৃত্তি বা একদম পরিপূর্ণভাবে শিশুকে একদম বিনা খরচে পড়ানোর সুযোগ দিচ্ছে গ্রামে, পাশাপাশি বৃত্তিরও ব্যবস্থা আছে। এই সুযোগগুলো কিন্তু গ্রহণ করতে হবে। রাষ্ট্রীয় যে ব্যবস্থাগুলো আছে একটা শিশুর জন্য, রাষ্ট্র কর্তৃক যে ব্যবস্থাগুলো নিশ্চিত করা হয়েছে সেগুলো অবশ্যই একটা শিশুকে গ্রহণ করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমরা শিক্ষার উদ্দেশ্য পড়েছি। তোমরা দেখো শিক্ষা কি, এই যে শিক্ষার উদ্দেশ্য বা আমরা যে বলছি শিক্ষার উদ্দেশ্য, শিক্ষার উদ্দেশ্য কি আমাদেরকে অবশ্যই জানতে হবে। তোমরা তো নিজেরাও পড়াশোনা করছো, তোমরা শিক্ষিত হিসেবে বেড়ে উঠবে। শিক্ষা একজন মানুষকে কিন্তু ন্যায় অন্যায় বোধ, ভালো মন্দ এগুলোর মধ্যে পার্থক্য সৃষ্টি করতে শেখায়, মার্জিত আচরণ করতে শেখায়। তাহলে শিক্ষার উদ্দেশ্য আমাদেরকে অবশ্যই জানতে হবে, শুধু পড়াশোনা করলেই হবে না। শিক্ষার উদ্দেশ্য কি চলো আমরা দেখি। তো এই যে শিক্ষার উদ্দেশ্য আমি লিখেছি এখানে, আমার সঙ্গে বোর্ডের দিকে তাকাও। শারীরিক ও মানসিক সামর্থ্যের পরিপূর্ণ বিকাশ, শারীরিক ও মানসিক সামর্থ্যের পরিপূর্ণ বিকাশ, পাশাপাশি দেশ, ভাষা, সংস্কৃতি ও অন্যান্য সভ্যতা, সংস্কৃতি ও পরিবারের প্রতি মূল্যবোধ সৃষ্টি করা। শারীরিক ও মানসিক সামর্থ্যের বিকাশ বলতে কি বোঝায়? তোমার যে শারীরিক যতটুকু ক্ষমতা আছে সেই ক্ষমতার মধ্যে তোমার প্রতি যে সমাজের কিছু দায়িত্ব আছে, সমাজ কিছু দায়িত্ব আশা করে, অথবা পরিবার তোমার কাছে কিছু দায়িত্ব আশা করে, তোমার মানসিক বিকাশ যতটুকু হওয়া উচিত শারীরিক বৈশিষ্ট্য অনুযায়ী বা শারীরিক বৃদ্ধি অনুযায়ী, প্রতিটা বয়সের নির্দিষ্ট মান থাকে যেটা সমাজ পরিবার আমাদের কাছে আশা করে। মান বলতে বয়স অনুযায়ী আচরণ করতে শেখা বা বয়স অনুযায়ী মূল্যবোধ তৈরি হওয়া। এই বিষয়গুলো কিন্তু সাহায্য করবে কি এই বিষয়গুলো সৃষ্টি হতে, আমাদেরকে শিক্ষা এই বিষয়গুলো আমাদের মধ্যে মূল্যবোধ তৈরি হতে, বা এই যে আমাদের যে বিকাশমূলক কার্যক্রম এগুলো ঠিক মতো করার জন্য আমাদেরকে কে সাহায্য করবে? শিক্ষা। এটা শিক্ষার একটা অন্যতম উদ্দেশ্য যে শিক্ষা একজন ব্যক্তিকে কি করবে? পরিপূর্ণভাবে বিকশিত হতে সাহায্য করবে। পাশাপাশি লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীরা, নিজের দেশ সম্পর্কে জানার সুযোগ পাবে তুমি শিক্ষার মাধ্যমে। তোমার ভাষা, আমাদের যে নিজস্ব সংস্কৃতি আছে, আমাদের যে ঐতিহ্য আছে, আমাদের কিছু মূল্যবোধ আছে জাতি হিসেবে, আমাদের কিছু মূল্যবোধ, আমাদের কিছু ধর্মীয় মূল্যবোধ আছে। প্রত্যেকটা পরিবারের কিছু নিজস্ব মূল্যবোধ থাকে, পরিবারের সদস্যদের প্রতি আমাদের কিছু দায়িত্ব পালন করতে হয়। এই সকল বিষয় নিয়ে কিন্তু শিক্ষা আমাদেরকে কি করে? আমাদেরকে আচরণ করতে শেখায়। শিক্ষা আমাদেরকে সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেয়, যে লক্ষ্যটা কি একজন শিশুর কাছে বা একজন ব্যক্তির কাছে পরিবার সমাজ আশা করে। আর যখন আমরা পরিবার সমাজের প্রতি দায়িত্ব পালন করব, তখন কিন্তু আমি একজন সুনাগরিক হিসেবে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করতে পারবো। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা তো পড়াশোনা করছি, শিক্ষার উদ্দেশ্যটা আমরা যদি জানি, শিক্ষা আসলে একটা বিশাল ব্যাপার, আর প্রতিনিয়তই মানুষ শিখছে।
বইপত্র থেকেই আমরা শিখবো তা না, আমাদের চারপাশে যে জগৎ আছে, আমাদের চারপাশ থেকে প্রতিনিয়তই আমাদেরকে শিখতে হবে। যত তুমি শিখবে তত কি হবে, তোমার জানার পরিধিটা আরো বিশাল হবে, আর সেই তোমার চলার পথটাও কি হবে, সহজ হবে। তুমি কি করে চলার পথে তুমি সামনে কি করে আগাবে, বা কোনো জটিলতা আসলে সেখান থেকে তুমি বের হবে কিভাবে, সেই বিষয়গুলো নিয়ে কে সাহায্য করবে, শিক্ষা। অবশ্যই শিক্ষার উদ্দেশ্যটা আমাদেরকে জানতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা অনেক কিছু নিয়ে আলোচনা করলাম। আমরা জাতিসংঘ সনদ অনুযায়ী শিশুর কয়েকটি অধিকার নিয়ে আজকে আলোচনা করেছি। আমরা জানি যে 54টি ধারা আছে, এই ধারার সবগুলো নিয়ে তো আমরা আলোচনা করব না। পাঠ্যপুস্তকে কয়েকটি ধারা আছে, সেই কয়েকটি ধারা নিয়ে আমরা আলোচনা করব। ধারাগুলো অবশ্যই তোমরা মুখস্থ করে ফেলবে, কারণ এক একটা ধারা উল্লেখ করে করে তোমাদের 3 অথবা 4 নম্বরের প্রশ্ন অথবা অনুধাবনমূলক প্রশ্ন আসতে পারে এখানে, যে জাতিসংঘ শিশু সনদ বলতে কি বোঝায়, বা জাতিসংঘ শিশু সনদের যে কোনো একটি ধারা উল্লেখ করলো যে এটা তুমি ব্যাখ্যা করো, শিক্ষার অধিকার ব্যাখ্যা করো, বা সকল শিশুর সমান অধিকার ব্যাখ্যা করো, এ ধরনের প্রশ্ন আসতে পারে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের যে বিষয়টা নিয়ে আলোচনা করেছি, তোমাদের জন্য আমি একটা বাড়ির কাজ দিয়েছি। বাড়ির কাজটা সবাই আশা করি খাতা খুলে বসেছো, খাতায় লিখে নাও। শিক্ষার উদ্দেশ্য কি, আর সনদ বলতে জাতিসংঘ শিশু সনদের শিক্ষার অধিকার ধারাটি ব্যাখ্যা করো। আবারও বলছি, শিক্ষার উদ্দেশ্য কি, জাতিসংঘ শিশু সনদের শিক্ষার অধিকার ধারাটি ব্যাখ্যা করো। তাহলে জাতিসংঘ শিশু সনদ কি, এটা নিয়ে একটু আলোচনা করে শিক্ষার অধিকার এই ধারাটি ব্যাখ্যা করবে। এখানে শিক্ষার উদ্দেশ্য যদি আসে তোমাদের একদম মুখস্থ করে যে 2টা উদ্দেশ্য আছে, সুন্দর করে সেই 2টা উদ্দেশ্য লিখতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছি, যেটা আমাদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। কারণ তোমরাও কিন্তু এখনো শিশু, তোমরা কিশোরী, তোমরা 7ম শ্রেণীতে যেহেতু পড়ো, তোমরা এখনো 18 বছর হয়নি, তাহলে তোমরাও এখনো শিশু। তাহলে কি তোমাদের জন্য যে শিক্ষার অধিকার রয়েছে সেটা আমরা কাজে লাগাবো। আর আমাদের কাছে রাষ্ট্র, সরকার, আমাদের পরিবার, সমাজ কিছু জিনিস আমাদের কাছে আশা করে। আমাদের পরিবারের প্রতি কিছু দায়িত্ব রয়েছে, বাবা মায়ের প্রতি কিছু দায়িত্ব রয়েছে। আমরা সেই দায়িত্বগুলো পালন করার চেষ্টা করব, পাশাপাশি নিজে ভালো থাকার চেষ্টা করব। কিভাবে নিজে ভালো থাকবো, সবসময় আমরা খুশি থাকার চেষ্টা করব। কোনো বিষয় নিয়ে জটিলতা হলে, ওই যে পরিবার, আমি পরিবারের কথা বলেছি, আমি মূল্যবোধের কথা বলেছি। তোমার কোনো সমস্যা হতেই পারে, কোনো রকম জানার প্রশ্ন সামনে আসতে পারে, জটিলতা তৈরি হতে পারে। অবশ্যই কি করব, আমরা পরিবারের সঙ্গে খোলাখুলি আলোচনা করব। পরিবারের যিনি বয়স্ক আছেন, অথবা বাবা মা, ভাই বোন, যাকে তোমার নির্ভরযোগ্য মনে হয়, তার কাছে কিন্তু আমরা আমাদের সেই যে প্রশ্ন, সেই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব। আমাদের মধ্যে যেন কোনো রকম জটিলতা বা কোনো রকম আমাদের যেন মনটা খারাপ হয়ে না থাকে, আমাদের মন যেন বিষণ্ণ না হয়। যত জানবে দেখবে সব কিছু তোমার কাছে অনেক বেশি সহজ হয়ে গেছে, তোমার কাছে সব পরিষ্কার মনে হচ্ছে। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আজকে এ পর্যন্তই। সবাই অনেক ভালো থেকো, অনেক সুন্দর থেকো, সুস্থ থাকার চেষ্টা করবে। আল্লাহ আমাদেরকে সবাইকে হেফাজত করো, আমিন। পরবর্তী ক্লাসের জন্য আমরা সুস্থ সঠিক অবস্থায় যেন আমরা সুস্থ সুন্দরভাবে আমরা যেন আবার পরবর্তী ক্লাসে আমরা আরেকটা বিষয় নিয়ে আলোচনা করতে পারি, সে পর্যন্ত শুভকামনা জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।